জামায়াতকে রাজনৈতিকভাবে কিভাবে নির্মূল করা যায় সেভাবে কাজ করতে হবে, এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেভাবে আমাদেরকে কাজ করতে হবে। আবার অস্থিতিশীল হয়ে উঠেছে দেশের ছাত্র রাজনীতি অঙ্গন। ক্যাম্পাসে ক্যাম্পাসে চলছে উত্তপ্ত পরিস্থিতি। 23 এপ্রিল রাতে শাহবাগ থানার ভেতরে ছাত্রদল ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপরে হামলার অভিযোগ ওঠে। রাতভর দুই ছাত্র সংগঠনের নেতাকর্মীদের ক্যাম্পাসে অবস্থান ঘিরেছিল উত্তপ্ত পরিস্থিতি। এই সুযোগে এবার মাঠে নেমেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। যেখানে মির্জা ফখরুল বলতেছে যে জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে, এইটা তাদের মুখ ফসকে বের হয়ে যাওয়া না, এটা তাদের পরিকল্পনার কথা, এটা তাদের টার্গেটের কথা। আর আমরাও সিদ্ধান্ত নিয়েছি, আমরা যে আল্লাহর কাজ করি ওই আল্লাহর পরিকল্পনায় তারা নির্মূল করতে চায়। আল্লাহ ইতিপূর্বে নির্মূল করেছে, ভবিষ্যতেও তারা নির্মূল করবে। যদি আপনারা না পারেন, ব্যর্থতার দায় স্বীকার করে আমাদেরকে দায়িত্ব প্রদান করেন। আমরা হরমুজ প্রণালী থেকে বাংলাদেশের তেলবাহী জাহাজ মুক্ত করে বাংলাদেশের জ্বালানি সংকট নিরসনে ভূমিকা পালন করতে প্রস্তুত রয়েছি। আজকে দেখেন ইসলামের নাম ধরে বহুত লোক সংসদে গিয়ে বইছে, না সংসদ বুঝে, না সংসদের বক্তব্য বুঝে, না সংবিধান বুঝে, না সংবিধানের আর্টিকেল বুঝে। কেমনে দেশ চালাইব, কেমনে চালাইতে পারে, কি প্রস্তাব করবো এইটা নাই, খালি শুধু জুলাই সনদ জুলাই সনদ জুলাই সনদ। এটা হইলো নিজে কেমনে ক্ষমতা থাকতে পারবো, আবার ঘুরে ঘুরে আরেকটা হুদি কথা আন্দোলন ইস্যু তুলে, কোনো কাজের কথা নাই, শুধুমাত্র আন্দোলন ইস্যু তুলে আবার একটা আন্দোলন করে বাড়াবাড়ি কইরা দেশটার আরো মাটির তলে ঢুকাইবার লাগিয়া। দেশের মানুষের পক্ষে কোনো কথা নাই, দেশের মানুষের ধর্মের পক্ষে কোনো কথা নাই। হ্যাঁ, ইত্যার নাম সংসদ। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। সারা দেশে ছাত্র শিবিরের উপরে যে ছাত্রদলের নারকীয় হামলা, এই হামলার পিছনে আরো একটা ভয়ঙ্কর কারণ বেরিয়ে এসেছে, একটা রহস্য উদ্ঘাটন হয়েছে। অনেকগুলো ক্লু ছিল, আজ আরো একটি ক্লু উদ্ঘাটিত হয়েছে। ছাত্র শিবিরকে ফাঁসাতে গিয়ে স্বয়ং ছাত্র দলের নেতাকর্মীরাই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তার মেয়েকে অসম্মান করতে বিন্দুমাত্র দ্বিধা করেনি। যে ভুয়া ফটোকার্ডটি ছড়িয়ে দেওয়া হয়েছিল ঢাবি শিবির নেতা আব্দুল্লাহ আল মাহমুদের নামে, তারা কারা জানেন? এই 2025-26 সেশনে যারা ভর্তি হয়েছে তারা। এর ভিতরে পাবনায় একজনের বাড়ি, টাঙ্গাইলে একজনের বাড়ি, 3 জনকে মোট শনাক্ত করা হয়েছে একেবারে ফার্স্ট ইয়ারে পরে। কত ভয়ঙ্কর ব্যাপার চিন্তা করতে পেরেছেন? এদের উদ্দেশ্য জাস্ট হলে একটা সিট, আর কিচ্ছু না। আমাদের মনে পড়ে যাচ্ছে আসিফ নজরুল, যিনি উপদেষ্টা ছিলেন, আইন উপদেষ্টা, তার যে উপন্যাসটা লিখেছিলেন আমি আবু বকর বলছি, এই উপন্যাসে তিনি এই বিষয়গুলোই তুলে এনেছেন। একটা প্রথম বর্ষে ভর্তি হওয়া একটা ছাত্র কিভাবে তাকে ব্ল্যাকমেইল করে হলে সিট দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে তার প্রতিপক্ষের উপরে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করা হচ্ছে। এই ছেলেগুলো তাই করেছে, এবং এই ছেলেগুলোর ছবি, আইডি সব প্রকাশ হয়ে গেছে। এরা তো জীবনের যে কোনো একটা পর্যায়ে তো ঝুঁকির মধ্যে পড়ে গেল। ছাত্রদল এই কাজটা কেন করতে গেল? যে কথা বলছিলাম, অন্যকে ফাঁসাতে গিয়ে নিজের দলের সর্বোচ্চ লেভেলের প্রধানমন্ত্রীর কন্যাকে পর্যন্ত তারা এই কাজ করতে, তারা অসম্মান করতে দ্বিধা করে নেই। যে ভুয়া ফটোকার্ডটি ছড়িয়ে দেওয়া হয়েছিল আব্দুল্লাহ মাহমুদের নামে, এই কাজটি করেছিল অরণ্য আবির নামে এক বট আইডি। এটি এখন ফ্যাক্ট চেকাররা প্রমাণ পেয়েছে যে ছেলেটা ছাত্র দলের বিভিন্ন রাজনীতির সাথে জড়িত। তার ওয়ালে বিএনপি এবং জিয়াউর রহমানের সমস্ত ছবি টাঙানো। সে ছাত্র দলকে উস্কে দিয়েছে এই ছবি পোস্ট করে, ওই আব্দুল্লাহ মাহমুদের নামে এই পোস্টটি করে। এবং এইভাবে পোস্ট করা হয়েছে যে ছাত্রদল যদি কোনো মায়ের গর্ভে জন্ম নিয়ে থাকে তাহলে ওকে যেন ওর পাওনা বুঝিয়ে দেয়, এই করেছে। চিন্তা করুন, এআই দিয়ে তৈরি জাইমা রহমানের ওই ভুয়া ফটোকার্ডটি, সেইটা ছাত্রদল প্রচার করেছে, সমস্ত জায়গায় শেয়ার দিয়েছে, প্রত্যেকের কাছে শেয়ার দিয়ে শিবিরের উপরে হামলা করতে তারা উদ্বুদ্ধ করেছে। আচ্ছা, আমরা তর্কের ক্ষেত্রে মেনে নিলাম যে এটি ছাত্র শিবিরই করেছে। তো ছাত্র শিবির যদি করে থাকে, ছাত্র দলের উচিত ছিল কি এটাকে ট্যাকেল দেয়া, এটাকে মিনিমাইজ করে আনা, যেন শেয়ার না হয়। তারা উল্টা শিবিরকে ফাঁসাতে গিয়ে এগুলো তারা প্রচার করেছে। এই হচ্ছে ছাত্র দলের বর্তমান অবস্থা, যারা স্রেফ একটা সিটের জন্য, হলে একটা সিট পাওয়ার জন্য একজনকে খুন করতেও দ্বিধা করে না, একজনের বুকে ছুরি চালাতেও দ্বিধা করে না, একজনের পায়ে রকেটে দিতেও দ্বিধা করে না, চাপাতি নিয়ে, কিরিস নিয়ে, রামদা নিয়ে মহড়া দিতেও দ্বিধা করে না, সেই ছাত্রদল। মজার ব্যাপার কি জানেন? এই যে ছাত্রদলের এই কয়েকদিনে এরকম অপকর্ম, এইটারে আমাদের যারা সুশীল সমাজ এবং আমাদের যারা মিডিয়া হাউস আছে তারা আস্তে করে দাবিয়ে দিচ্ছে। এই আলোচনা তারা তুলছেই না। একজন ছাত্রের হাতে কলমের পরিবর্তে কেন রামদা থাকবে, তার হাতে কেন কিরিস থাকবে, তার হাতে কেন চাপাতি থাকবে? এই প্রশ্ন যদি আজ আমাদের সুশীল এবং মিডিয়া যদি উত্থাপন করতো,
তাহলে তো ছাত্রদল যারা এই ধরনের কাজ করেছে, যাদের হাতে অস্ত্রগুলো দেখা গেছে, তারা কিন্তু একটু আন্ডার এস্টিমেট হতো। তখন সে তার নিজেকে প্রশ্ন করতো যে আমার কোনো জায়গায় ভুল হচ্ছে, তাহলে আমি যে স্ট্র্যাটেজি নিচ্ছি আমার আর সামনে অগ্রসর হওয়া যাবে না। সে কিন্তু শুধরে যেত, কিন্তু না, তাকে ওইটাকে জাস্টিফাই করা হচ্ছে। কোনো জায়গায় এই প্রশ্ন তোলাই হচ্ছে না। তো সে তো বুঝতেই পারছে বা কোনো পিতার সন্তান একটা অকারেন্স ঘটিয়ে এসেছে, সে যদি এসে দেখে তার পিতা তাকে বাঁচানোর চেষ্টা করছে, তাহলে পরবর্তীতে সে এরকম প্রতিদিন এই ঘটনা ঘটাবে, সারা গ্রাম জুড়ে এই অকারেন্স ঘটাতে থাকবে। আর যদি শুরুতেই পিতা তাকে আগে কষে 2টা থাপ্পড় মারে, তাহলে ওই ছেলে পরবর্তীতে আর ওই কাজে জড়াবে না, যে না আমি তো এই কাজ করে বাড়িতে আশ্রয় পাবো না, আমার বাবা আমাকে পিটাবে। ছাত্রদল যে কাজ করছে, ছাত্রদলের যারা মুরব্বী আছে, আমাদের যারা সুশীল আছে, তারা তাদেরকে বাহবা দিচ্ছে, ওইটাকে জাস্টিফাই করার চেষ্টা করছে। এবং মিডিয়াতে যখন এই আলোচনা হচ্ছে, বিশেষ করে আমাদের কাজী জেসিনাপা জিটিভিতে যিনি বসে আছেন, তিনি এত চমৎকার করে উপস্থাপন করেন, তার উপস্থাপনার ভিতরে ওই বিষয়টা টোটালি চেপে যাওয়া হয়। এখানে কি আনা হচ্ছে, তিনি আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করছেন। শিবিরের একজনের কাছে প্রশ্ন করা হচ্ছে যে আপনারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে এই যে আল্লাহর নাম নিয়ে মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ছেন, গালিগালাজ করছেন, এটা কোন ইসলাম? এটা হচ্ছে শিবিরের কাছে প্রশ্ন। ডেকে এনেছে কিসের জন্য? যে গ্যাঞ্জামটা হয়েছে এইটাকে কিন্তু একটা আলোচনায় আনার জন্য। প্রশ্নটা করছে কি এই প্রশ্ন, তাহলে ওর কাছে যখন যে প্রশ্ন করা হচ্ছে, ও তো সেই প্রশ্ন জবাব দিবে। আর ছাত্র দলের কাছে যখন আসছে, তখন সেখানে প্রশ্ন করা হচ্ছে যে এই যে ছাত্র শিবির সারা দেশে আপনাদের উপরে যে হামলা চালাচ্ছে, এই ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? তাহলে এস্টাবলিশ কি হচ্ছে, ছাত্রদল যেটা বলছে ওইটা তো কাউন্টার দেওয়ার আর এই শিবিরের এটারে সুযোগ দিচ্ছে না, কারণ তার কাছে প্রশ্নের ধরনটাই তো আলাদা। সে এখন কে গালি দিয়েছে, আচ্ছা আমাকে বলুন, একজনকে কুপানো হচ্ছে, এইটা জায়েজ, এইটা কোনো সমস্যা নাই। কোপ খেয়ে আর একজন গালি দিচ্ছে, এইটা হ্যাঁ এত বড় কথা, আল্লাহর নাম নিয়ে গালি দিল, এটা স্রেফ একটা শয়তানি, আর কিচ্ছু না, পুরাটা শয়তানি। প্রশ্ন তুলছে যে আল্লাহর নাম নিয়ে গালি দিচ্ছে, একজন অস্ত্র দিয়ে কুপাচ্ছে, চাপাতি দিয়ে কুপাচ্ছে, চাপাতি হাতে ঘুরছে, কিরিস নিয়ে ঘুরছে, রামদা নিয়ে ঘুরছে, সেইটা জায়েজ, একেবারে খুব ভালো কাজ। বিষয়টা এরকম যে আগের যুগে আমাদের মা চাচিরা গল্প করতেন এরকম যে ওরে সিরিয়াসি আমরা আগে ভাসুরের গোলা জোড়া ধরে গল্প করছি, আর এখনকার ছেলে পেলে কি খারাপ দেবরের সাথে হাসাহাসি করে। বুঝতে পারছেন বিষয়টা? অবস্থাটা হয়েছে এরকম। যাই হোক, এরকমই একটা আলোচনা আমরা শুনছিলাম সাদিক কায়েম এবং আবিদুল ইসলাম আবিদের মাঝে। আবিদ ছেলেটা চিল্লাতে পারে এবং সে তার আচরণগত কারণে ডাকসুতে যে ছাত্রদল হেরেছে, এই হারার অন্যতম কারণ এখানে ছাত্রদলের সিলেকশনটা ভুল ছিল। এই ছেলেটাকে এমনিতেই কবি বলা হয়, আর কবিরা তো এমনি একটু অনুপাজরি হয়। সাদিক কায়েম তো ঠান্ডা মাথায় ছেলেটাকে এমন ভাবে অপদস্থ করলো। আমি কি একটু দেখাবো আপনাদের? আচ্ছা একটু দেখেন, অল্প একটু দেখেন। সর্বশেষ জামাত আমির একটা বক্তব্য দিয়েছেন আজকে। জামাত আমিরের এই বক্তব্যে জামাত আমির যে এই ধরনের কথা বলতে পারেন, এইভাবে যে মানুষকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিতে পারেন, এটা অনেকেরই ধারণা ছিল না। তিনি ভদ্র ভাষায়, নিজেরা যারা গুপ্ত সত্য হয়ে থেকেছেন, সেই লোক যদি আমাকে গুপ্ত বলে, আপনাকে গুপ্ত বলে, আপনার কেমন লাগবে বলেন? বছরের পর বছর দেশবাসী কিছু মানুষের ছায়াও দেখে না। সেই মানুষ যদি আমাকে বলে আমি গুপ্ত না সত্য, আপনি বলতেই পারেন আমি গুপ্ত ছিলাম কারাগারে, দফায় দফায়। আপনি যদি ওইটাকে গুপ্ত বলেন, তাহলে আমি অবশ্যই গুপ্ত। আমি এদেশের মানুষকে বিপদের মুখে ফেলে দিয়ে আমি পালিয়ে যাইনি, আমি ইচ্ছা করলে পালিয়ে যেতে পারতাম। যদিও বিএনপির লোকজন জামাত আমিরকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে, যে আমরা যেমন মেজর হাফিজ একটা কথা বলেছেন জামাত আমিরকে যে এরকম লোক আমরা কখনো দেখি নাই, তিনি এত নম্র এত ভদ্র। আবার এই যে বিদ্যুৎ মন্ত্রী টুকু, তিনি বলেছেন যে আমার জীবনে আমি যতবার সংসদে এসেছি একজন বিরোধী দলীয় নেতা এরকম মার্জিত ভদ্র নম্র এরকম আমার চোখে পড়ে নাই। এটা বলে জামাত আমিরকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। আর অপরদিকে মির্জা ফখরুলরা বাইরে এসে বলছেন যে জামাতকে এলিমিনেট করতে হবে, নির্মূল করতে হবে। এটি ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর কথা। এটা বিরাট একটা রাজনৈতিক বার্তা দেয় যে সামনে বিএনপি কি করতে যাচ্ছে। আমি বারবার আপনাদেরকে বলেছি, আমি 5 আগস্টের পরে বেশ কয়েকটা ভিডিওতে বলেছি, আওয়ামী লীগ তো জামাত শিবিরকে কি নির্যাতন করেছে, তার চেয়ে বেশি নির্যাতনের শিকার হবে এই বিএনপির আমলে। যদিও বিএনপির কপাল ভালো যে তারা জামাত ইসলামের মতো একটা বিরোধী দল পেয়েছে। এর মতো অবস্থায় যদি আওয়ামী লীগ বিরোধী দল হতো, তাহলে বিএনপি বুঝতো কত ধানে কত চাল। কিন্তু এদের কাছে তো ওইটাই ভালো, কারণ আছে, অনেকগুলো কারণ আছে। কিন্তু এখন যেটা হয়েছে, তখন তো রিজিকই বন্ধ করে দিয়েছে। তো মানুষের সবচাইতে বড় খারাপ জিনিস তো রিজিক বন্ধ করে দেওয়া। জামাত শিবির এখন বর্তমান ক্ষমতাসীনদের রিজিক বন্ধ করে দিয়েছে। তারা যেভাবে চাঁদাবাজি করে খেত, যেভাবে হল বাণিজ্য করে খেত, সিট বাণিজ্য করে খেত, এই শাহবাগ মোড়ে যে ফুলের দোকানগুলো আছে, তারপরে আশেপাশে যে দোকানগুলো আছে, এইগুলোতে চাঁদাবাজি করে খেত, ক্যান্টিনে ফাও খেত, এইগুলো খুব চমৎকার ভাবে বন্ধ করে দিয়েছে ডাকসু এসে এই সাদিক কায়েমরা। আর ওদিকে জামাত ইসলাম তাদের যে কয়জন এমপি আছে, তারা চাঁদা নিচ্ছেও না, কোনো জায়গায় চাঁদাবাজি করতেও দিচ্ছে না। তাদের যে কনস্টিটুয়েন্সি এরিয়া, সেখানে তো তারা অনেকটা চাঁদাবাজি নির্মূল করছে, ঘুষ বন্ধ করতে চাচ্ছে। তো এতে তো অন্যদের রিজিক বন্ধ হয়ে যাচ্ছে। তো ওইটা তো তাদের রিজিক,
তো এইটা বন্ধ করলে মানুষ রিজিকের উপরে যখন পেটের উপরে লাথি মারা হয় তখন তো সে চুপ থাকে না, চুপ থাকে না। তো বিএনপি চাচ্ছে এদেরকে এলিমিনেট করতে, একেবারে নির্মূল করে দিতে, যেন ভবিষ্যতে কেউ তাদের এই রিজিকের উপরে আর হামলা না করে। আওয়ামী লীগ এবং বিএনপির রিজিকের উপরে হামলা করার মতো একমাত্র দল হচ্ছে এই জামাত শিবির। এরা ঘুষ বন্ধ করতে চায়, এরা চুরি বন্ধ করতে চায়, এরা মাদক বন্ধ করতে চায়, এরা ছিনতাই বন্ধ করতে চায়, এরা গাঁজার ব্যবসা বন্ধ করতে চায়, এরা চাঁদাবাজি বন্ধ করতে। মাত্র 15 ঘন্টায় বাংলাদেশ জাতীয়তাবাদী কিরিচ দল ওরফে ছাত্র দল ক্ষমা চেয়ে, নাকানি চুবানি খেয়ে, শিবিরের কাছে ক্ষমা চেয়ে, জাতির কাছে ক্ষমা চেয়ে, যাদেরকে শিবির ট্যাগ দিয়ে গালাগালি করেছে তাদের কাছে ক্ষমা চেয়ে পিছু হটতে বাধ্য হয়েছে। এমনকি বিএনপির লাগারে লাগা ধান লাগা ভিসি তিনিও নড়ে চড়ে বসেছেন যে ছাত্র দলের সন্ত্রাসীদের বিচার করার আশ্বাস দিচ্ছেন, তাদের ছাত্রত্ব বাতিল করার ঘোষণা দিয়েছেন, যা সাংবাদিকদের উপর হামলা করেছে। দর্শক, সাংবাদিকদের উপর হামলা, শিবিরের উপর হামলা, এটা কিন্তু একাকার। শাহবাগ থানার ভিতরে ঢুকে যে মব সৃষ্টি করেছে ছাত্রদল, প্রথমে ছাত্রদলের সভাপতি আমাদের রাকিব ভাই তিনি দুঃখ প্রকাশ করেছেন যে না, এরকম মব করা ঠিক হয়নি, ভবিষ্যতে আর মব করবে না। ক্ষমা চাওয়া, নাকানি চুবানি খাওয়া, নাকে খত দেওয়া ওখান থেকে শুরু। শিবিরের স্ট্র্যাটেজির কাছে, কৌশলের কাছে কত কঠিন ধরা খেয়েছে দেখেন। এরপরে ওরা যে অভিযোগে মব করেছে সে অভিযোগ ডিবাং হয়েছে, রাষ্ট্রীয়ভাবে সার্টিফিকেট প্রাপ্ত। কিভাবে? পুলিশ তদন্ত করেছে, তদন্ত করে দেখে যে না, এই স্ক্রিনশট শিবির নেতাদের নামে অন্য কেউ ছড়িয়েছে, তাদের কোনো সমস্যা নেই, ভেরি গুড। এর মানে এক পর্যায়ে ছেড়ে দিয়েছে। যে ছেলে থানায় জিডি করতে গিয়েছিল তাকে কিন্তু প্রথমে আটকে রেখেছিল, পরবর্তীতে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। মানে বিএনপির পুলিশের পরাজয়, এটা শিবিরের নৈতিক বিজয়। শিবিরের বিরুদ্ধে যে অভিযোগ এটা ডিবাং হয়ে গিয়েছে, যাচাই বাছাই শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, না শিবিরে কেউ এর সাথে জড়িত না। ছাত্র দলের এরা যে কতটা কুরুচিপূর্ণ, তারেক রহমান, জুবাইদা রহমান, জাইমা রহমান, এদেরকে জড়িয়ে এত নোংরা কথাবার্তা, এত জঘন্য কথাবার্তা এরা ছড়ায়, আপনি অবাক হবেন যে মিনিমাম রেসপেক্ট, মিনিমাম সম্মানবোধ তারেক রহমান, জুবাইদা রহমান, জাইমা রহমান এদের প্রতি ছাত্র দলের ছাত্রীদের নাই। এরা নিজেদের মা বাবাকে নিয়ে পর্ন ভিডিও বানাতো, দ্বিধাবোধ করে না, এরা এতটাই নিকৃষ্ট। তো দর্শক, অনেক বাড়াবাড়ি করেছিল, মব করেছিল, সেই করেছিল, কিন্তু শিবির দৃঢ়তার সাথে পরিস্থিতি মোকাবেলা করছে। শিবির যদি চাইতো পিটিয়ে ওদেরকে ক্যাম্পাস ছাড়া করে দিতে পারতো। শিবির কি, কত শিবির বাংলাদেশে আছে। রাত 8টায় ভিসি চত্বর থেকে শিবির মিছিল করেছে, দেখেছেন লোক আর লোক, ছাত্র আর ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় পুরোটাই মনে হয় শিবির। এমনি ডাকসুতে ছাত্র দলের 4 গুণ 3 গুণ বেশি ভোট পায়নি, জনশক্তি আছে বলে ভোট পেয়েছে। ছাত্র দলের যে কিছু গুটি কয়েক টোকাই, ওদেরকে খেয়ে ফেলতে পারতো শিবির, কিন্তু না, শিবির ধৈর্য ধরেছে, নৈতিক বিজয় হয়েছে। এরপরে প্রথমে ছাত্রদল সভাপতি দুঃখ প্রকাশ গেল, সাংবাদিকদেরকে প্রথমে বললো যে ওরা সাংবাদিক না, ওরা শিবির, ওরা গুপ্ত শিবির। কিন্তু সেই গুপ্ত শিবিরের কাছে ক্ষমা চেয়েছে ছাত্রদল সেক্রেটারি নাসিরউদ্দিন নাসির, আমাদের কোচি নাসির বলি মজা করে আমাদের ভাইকে। তিনি ফেসবুকে লিখেছেন, গতকাল একটি গুরুত্বপূর্ণ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন শাহবাগ থানায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। প্রকাশ্য ও গুপ্ত শিবিরের নেতাকর্মীদের সৃষ্টিকৃত মব, মানে ওই সাংবাদিকদেরও কিন্তু গুপ্ত শিবির বলে, ওরাই আবার ক্ষমা চায়। মানে ওদের এটা ব্যাকফায়ার করছে। ওরা গুপ্ত বলতে যে তারেক রহমানের অবস্থা খারাপ, তারেক রহমানকে গুপ্ত বানিয়ে দিয়েছে বাংলাদেশ, তারেক রহমান খাম্বায় গুপ্ত লেখা, মানে ওদের ন্যারেটিভ ওরা ধরা গেছে, এটা আরেকটা পরাজয়। তো এখানে মব নাকি করেছে, ছাত্রদল সভাপতি বলছে যে ছাত্রদল মাফ করেছে, ঠিক হয় নাই, আর কোচি নাসির বলছে শিবির নাকি মাফ করেছে। মানে সবচেয়ে পাগল কোথা থেকে আসে। আর এই নাসির নিজেই স্কুল জীবনে শিবির করেছে, এটা সবাই জানে। সেই জন্য তিনি গুপ্ত বলেন, যে বেশি গুপ্ত করে ও নিজেই আসলে একসময় শিবির করতে, বা এখনো জামাতের প্রতি একটা কানেকশন আছে। এটা আমাদের চোখের সামনে করে না। ছাত্রলীগ আমরা দেখেছি, শিবিরের হয়ে যারা ছাত্রলীগ করেছে এরা হচ্ছে বেশি শিবিরকে গালি দিত, শিবিরকে বেশি রাজাকার বলতে। হ্যাঁ, মানে শেখ হাসিনা বলতো, ওইটাকে সবচেয়ে ভালোভাবে ধারণ করতে পারতো শিবির থেকে যারা ছাত্রলীগে গিয়েছে তারা। তো এখনো যারা শিবির থেকে ছাত্র দলে গিয়েছে বা যারা গুপ্ত, ওরাই বেশি গুপ্ত বলে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, বুকে হাত দিয়ে বলছি, যারা ছাত্র দলের মধ্যে যারা দেখবেন যে প্রতিপক্ষকে বেশি গুপ্ত বলে, ওরাই আসল গুপ্ত, ওদের দুর্বলতা আছে। আমি চিনি, কারণ আমাদের বন্ধু ফ্রেন্ড সার্কেলের লোকজনই তো এখন ছাত্র দলের বড় বড় নেতা। সবার নারী নক্ষত্র জানি, কখন কোন প্রোগ্রামে, কবে মোতালা প্লাজা গিয়েছে, কবে শহীদ মিনারের পাশে গিয়েছে, কবে ঢাকা মেডিকেলে গেটে যে ছাত্র দল করেছে, কখন নয়াপল্টন গিয়েছে, আমরা সব জানি। অতএব এইসব আমাদের কাছে প্রাপ্ত তথ্যের আলোকে বলছে, যারা বেশি গুপ্ত করে ও শিবিরের সুবিধা বলি, দুর্বলতা, ওর বাপ জামাত, ওর 14 গোষ্ঠীর মধ্যে প্রচুর জামাত। এই দুর্বলতা থেকে ও প্রতিপক্ষকে গুপ্ত বলে গালি দিয়ে নিজের দুর্বলতা রাখার চেষ্টা করে। সামনে কমিটি দিব, ওই কমিটিতে পদ পাওয়ার জন্য অতি ছাত্র দল সাথে। তো দর্শক, একটি উত্তেজনকার পরিস্থিতি চলাকালীন সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। অত ছাত্র দলের নেতারা আহত সাংবাদিকদের গুপ্ত শিবির বলে গালি দিয়েছে, বড় নেতা। এখন বলছে, আমি জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বা সাংবাদিকদের সুরক্ষা, গণমাধ্যমের অবাধ স্বাধীনতা বিশ্বাসী। এরা গণমাধ্যমের উপর হামলাকারী, সাংবাদিকদের পিটায় হত্যা করে, বলে যে এরা গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাসী। মিথ্যার বাটপাড়ির একটা লিমিট থাকা দরকার। ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলনে সাংবাদিক সমিতির ভূমিকা ছিল অসামান্য, আর সেই সাংবাদিক সমিতিকে আপনারা পিটিয়েছেন। এখন নাসির ভাই, কোচি নাসির ভাই, আপনি ক্ষমা চেয়েছেন, কিন্তু সাংবাদিক সমিতি ক্ষমা করেনি, তারা বিচার চায়। আপনার লেসপেন্সাররা যারা পিটিয়েছে ওদেরকে বহিষ্কার করতে হবে, ওদেরকে কান ধরে ঘাট ধরে পাশায় লাত্তি দিয়ে ক্যাম্পাস থেকে বের করা হবে, লিখে রাখেন। বহিষ্কার যখন হবে তারপরে দেখবেন যে পোলাপান যখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাডেমিক ব্যবস্থা নেবে, তখন শিক্ষার্থীরা ওদের যে
দর্শক টর্শক যেগুলো থাকে হলের, এগুলো ধরে ফেলে দিবে, তারপর লাথি বের করে দিবে। এবং বিএনপি ওদেরকে কোনোদিন, ছাত্রদল বিএনপি কেউ ওদেরকে কোনো পোস্ট দেবে না। তো যারা চালাকি করতে যে এই সাংবাদিকদের শিবির বলে পিটিয়েছে, ওরা জীবনে ছাত্রদলে কোনো পদ পদবি পাবে না। তো এখন এই যে ক্ষমা চেয়ে লাভ নাই, ওদেরকে বিসর্জন দিতে হবে। আমরা আশা করছি ভবিষ্যতে আর কোনো সাংবাদিক যাতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হয়রানির শিকার না হয়। আবার এই নাসির ভাই বলছেন, দেখেন দ্বিমুখী কথা কাকে বলে। তিনি বলছেন যে সাংবাদিক পরিচয়ে অনেক শিবির কর্মী এসেছেন, আচ্ছা এই জন্য পিটিয়েছে নাকি, যে সাংবাদিক শিবির কর্মীকে পেটানো যাবে এটা বুঝিয়েছেন। সাংবাদিক পরিচয় শিবির, যে একদম আওয়ামী স্টাইলের কথা, বুঝতে পারছেন? যে অন্য আবরার ফাহাদ, আসলে আবরার ফাহাদ না, তো শিবির, ওকে হত্যা করা যায়, সাংবাদিক না, যাদেরকে পিটিয়েছে ওরা তো শিবির, মজা না? আবার ক্ষমা চান, তো শিবিরকে বেড়ে শিবির গালি দিয়ে শিবিরের কাছে ক্ষমা চান, যাকে গুপ্ত বলেন তার পা ধরে মাপ চান। ঘটনা তো এটাই, কি নাকানি চুবানিটা খেয়েছে ছাত্রদল, বুঝতে পারছেন? তো আবার তাদের ক্ষমা চেয়ে লাভ হয় নাই, দেখছে যে না, সাংবাদিকরা বলছে এইসব ক্ষমা টমা চাইলে কাজ হবে না, আমরা বিচার চাই, আমরা মামলা করবো, এবং বিশ্ববিদ্যালয় ভিসিকে চাপ দিচ্ছে যে বহিষ্কার করতে হবে। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।